সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। এই ভিডিওতে ত্রিকোণমিতির প্রাথমিক আলোচনা এবং সূত্রের প্রমাণ এগুলো সম্বন্ধে আলোচনা করা হবে এবং ত্রিকোণমিতির অন্যান্য ভিডিও পেতে হলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে অথবা আই বাটন চেপে তোমরা ওই ভিডিওগুলো পেতে পারো। এবার আমরা ত্রিকোণমিতির প্রাথমিক আলোচনায় চলে যাই। প্রথমে ত্রিকোণমিতিটা বুঝতে হলে তোমাদেরকে যে জিনিস সর্বপ্রথম বুঝতে হবে তা হলো, মনে করো একটা ছবি, যেমন এই একটা পাসপোর্ট সাইজের ছবি, এখানে আর এই একটা স্ট্যাম্প সাইজের ছবি। এই দুইটা ছবি দেখতে একই রকম মনে হয়, একই ব্যক্তির ছবি, এটা যে কোনো লোক দেখে চিনতে পারে। এটার একটাই কারণ, তা হলো এটাকে নির্দিষ্ট অনুপাতে এটাকে সমান করা হয়েছে। যেমন এখানে চোখ যা ছিল ওটাকে একই অনুপাতে সমান করা হয়েছে। যদি ওই অনুপাতের কোনো হেরফের হতো তাহলে কিন্তু ছবিটা দুই রকম দেখা যেত। এটা নিয়ে আসলে আমার কথা বলার উদ্দেশ্য হলো মূলত এরকম একটা ধারণা থেকেই এই সদৃশ ত্রিভুজের জন্ম হয়। সদৃশ ত্রিভুজ সম্বন্ধে আমরা জানি যে কোনো ত্রিভুজের যদি দুটি কোণ অন্য একটা ত্রিভুজের দুটি কোণের সমান হয় তাহলে ত্রিভুজগুলো সদৃশ হয় এবং তাদের বাহুগুলোকে আমরা অনুপাত আকারে লিখতে পারি। তাহলে এবার আমরা সর্বপ্রথম দুইটা ত্রিভুজ নেই। এ বি সি, এখানে আর একটা ত্রিভুজ নিলাম, এটার নাম দিলাম এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম। এবার দেখো এই দুইটা ত্রিভুজ যেহেতু সদৃশ তাহলে এদের বাহুগুলাকে আমরা অনুপাত আকারে লিখতে পারি। তার মানে এই বাহুটা অনুপাত এই বাহু হবে, মানে এ বি অনুপাত হলো এ প্রাইম বি প্রাইম। তাছাড়া আমরা যে কোনো দুইটা বাহু নেই, যেমন বি সি অনুপাত হলো বি প্রাইম সি প্রাইম। এবার দেখো এটাকে যদি আমরা আর গুণন করি তাহলে আমরা লিখতে পারি এ বি বাই বি সি, এটা এদিকে চলে যায়, এ প্রাইম বাই বি প্রাইম, বি প্রাইম বাই সি প্রাইম। এখন একটা মজার একটা জিনিস আমরা দেখতে পেলাম, তা হলো একই ত্রিভুজের বাহুগুলোর মধ্যে অনুপাত হয়ে গেছে। মানে এ বি আর বি সি, দেখো এই বাহুর মধ্যে একটা অনুপাত আমরা লক্ষ্য করতেছি এবং এই বাহুগুলোর মধ্যেও একই ত্রিভুজের বাহুগুলোর মধ্যে অনুপাত আমরা পাইতেছি। মূলত তখন বিজ্ঞানীদের একটা ধারণা আসলো, তাহলে তো আমরা এইভাবে অনেকগুলো অনুপাত পাই। আসলে আমরা এবির সাথে বিসি, আবার এবির সাথে এসি, এইভাবে আমরা এই 6টা অনুপাত পাই। বিজ্ঞানীরা এই 6টির অনুপাতকে নিয়েই তারা গণিতের একটা নতুন শাখার জন্ম দিল। সেই শাখার নামই হইল ত্রিকোণমিতি। এবার দেখো ত্রিকোণমিতি কি, আসলে কিন্তু ত্রিকোণমিতি একটা বৃত্তীয় ফাংশন। এবার এর সাথে কিন্তু বৃত্তের সম্পর্ক আছে। অনেকে এটা হয়তো তোমরা নাও জানতে পারো, এই পরবর্তীতে সমকোণ নিয়ে আসছে এটা। এটা মূলত একটা বৃত্তীয় ফাংশন। তাহলে এবার আমরা ওই বৃত্তীয় ফাংশনটা নিয়ে আলোচনা করব। দেখো প্রথমে যদি আমরা জানি যে 6টা অনুপাত, এর মধ্যে আছে যেমন সাইন,
যেমন সাইন তো শুধু সাইন হয় না, এর মধ্যে একটা যে কোনো থিটা যোগ করতে হয়, বা যে কোনো একটা মান, সেক থিটা, টেন থিটা। এবার দেখো তোমাদের এটাকে ব্যাখ্যা করব। সাইন অর্থ হলো গর্ত, সেক অর্থ হইল, এটার অর্থ হলো ছেদক, ছেদক, আর টেন মানে হলো স্পর্শক। এটা কিভাবে, এটাকে এখন আমি তোমাদেরকে দেখাই। আমরা যদি একটা বৃত্ত নেই, ধরে নিলাম এই বৃত্তের একটা স্পর্শক রেখা নিলাম, এবং এখানে একটা জ্যা নেওয়া হলো কেন্দ্র থেকে। কেন্দ্রটাকে আমরা ও মনে করলাম, এটাকে এ, এবং এখান থেকে একটা ছেদক আঁকলাম যা এই ও এ রেখার সাথে ছেদ করে, এটার নাম দিলাম আমরা বি। এবার দেখো জ্যা শব্দটি কিভাবে এসেছে। জ্যা শব্দটি এসেছে মূলত এই যে একটা ধনুক, এই ধনুকে যে দড়িটা ব্যবহার করা হয় এটাই হলো জ্যা। তা এটার অর্থ হলো জ্যা। তাহলে এবার এখানে বিজ্ঞানীরা বা প্রাচীন ভারতবর্ষের যে গণিতবিদরা, তারা কি করলো, এটাকে এটার সাথে তুলনা করে নাম দিল জ্যা। এখন তোমরা দেখো, আমরা সুবিধার্থে এই বৃত্তটার ব্যাসার্ধকে ধরে নিলাম 1 একক, এটাকে আমরা ডি দিয়ে দেই। তাহলে এখানে দুইটা ব্যাসার্ধ আছে, একটা ও এ সমান সমান ওডি, এটার মান ধরে নিলাম আমরা 1। এই কোণটাকে আমরা থিটা ধরে নিলাম, ই। এবার দেখো এই যে ডি এ ও ডি, এই কোণটাকে আমরা থিটা ধরে নিলাম, সাইন থিটা। সাইন থিটা হইলো জানি আমরা লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব হইল ডিই মানে অর্ধ জ্যা, আর অতিভুজ হইল ওডি। তাহলে ওডির মান তো 1, তাহলে এটা থাকে শুধু ডিই, এটা মানে হলো জ্যা বা অর্ধ জ্যা, যাই বলা হোক। এরপরে আমরা যদি বড় ত্রিভুজটাকে নেই, ত্রিভুজ এ ও বি, এখান থেকে যদি আমরা টেন নেই, টেন থিটা, টেন মানে হইল লম্ব বাই ভূমি। আমরা জানি থিটা কোণের বিপরীত বাহু হইল লম্ব, তাহলে এ বি বাই ও এ, এবির মান তো হলো ও এর মান তো হলো 1, তাহলে এবি এটা দেখাটা স্পর্শক, এটা একটা স্পর্শক। সেক, সেক থিটা, যদি এই ত্রিভুজটাকেই আমরা নেই, সেক হইল অতিভুজ বাই ভূমি, তাহলে এখানে অতিভুজ হইল ওবি, আর ভূমি হইল ও এ। তাহলে দেখো এখানে ও এর মান তো 1, ওবি এটা সমান সমান হলো ছেদক, এই যে এটা ছেদ করছে,
তাহলে আমরা দেখো ট্যান মানে হলো স্পর্শক, এটা আমরা পেলাম, স্পর্শক থেকে ট্যান এসেছে, ছেদক থেকে সেক এসেছে। এই সাইনকে কেন যা বলতেছি, এটা সাইনটা কিভাবে আসলো, এটার একটা মজার ব্যাখ্যা আছে। তা হলো এই প্রাচীন ভারতের যে গণিতবিদরা, তারা এই জ্যাকে তারা এই একটা সংস্কৃতি ভাষা, এটাকে তারা বলতো জিবা। পরবর্তীতে অ্যারাবিয়ান বিজ্ঞানীরা এটাকে অনুবাদ করলো জাইব। মানে তাদের জের জবরে, আগে তো জের জবর ছিল না, তারা জিবাকে জাইব করলো। পরে ল্যাটিন যে বিজ্ঞানীরা, তারা জাইব অর্থ হলো গর্ত, এই জন্য গর্তের ইংরেজি তারা লিখে দিল সাইন। এখান থেকেই মূলত সাইনটা এসেছে। এটা ভুল একটা অনুবাদ থেকে মূলত এটা এসেছে। এবার আমরা প্রমাণ করব সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। দেখো আমরা সর্বপ্রথম এ ও এক্স সমান সমান থিটা একটা কোণ নিলাম। মনে করি এ ও এক্স সমান সমান থিটা। এই ও এ রশ্মির উপর, ও এ রশ্মির উপর যে কোনো বিন্দু, যে কোনো বিন্দু পি নেই। এখন আমরা পি এম লম্ব ও এক্স আঁকি। তাহলে সুতরাং ত্রিভুজ পিওএম সমকোণী ত্রিভুজ। এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে দেখো আমরা সমকোণী ত্রিভুজ হতে পাই যে ত্রিভুজ পিওএম হতে পাই যে ওপি স্কয়ার, মানে অতিভুজ স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এই ত্রিভুজ থেকে পাই সাইন থিটা। সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ, লম্ব হইল পিএম, অতিভুজ হইল ওপি। কস থিটা, কস থিটা হইল ভূমি বাই অতিভুজ, ভূমি হইল ও এম, অতিভুজ হইল ওপি। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। তাহলে সাইনের মান জানি, সাইনের মান হইল পিএম বাই ওপি। কজের মান জানি ও এম বাই ওপি। এরপর স্কোয়ারটা দিয়ে দিলাম। এবার স্কোয়ারটা ভাগ করে দিব। তাহলে পিএম স্কোয়ার ওপি স্কোয়ার ও এম স্কোয়ার বাই ওপি স্কোয়ার। এখন যদি লসাগু করি ওপি স্কোয়ার, তাহলে হবে পিএম স্কোয়ার যোগ ও এম স্কোয়ার। দেখো আমরা 1 নং হতে পাই পিএম স্কোয়ার যোগ ও এম স্কোয়ার সমান ওপি স্কোয়ার। কাজে এটাকে ওপি স্কোয়ার বসাই দিলাম। এটা হলো 1 নং হতে। তাহলে কাটাকাটি যায়, সমান সমান থাকে 1। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। আমরা প্রমাণ করব সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। এই জন্য ঠিক আমরা মনে করি এ ও এক্স সমান সমান থিটা, এবং ও এ রশ্মির উপরে যে কোনো বিন্দু পি নেই, এবং পি এম লম্ব ও এক্স আঁকি। তাহলে পি ও এম
এটা হবে একটা সমকোণী ত্রিভুজ। সে আগের মতোই সমকোণী ত্রিভুজ বিধায় আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখতে পারি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখন এখানে যেহেতু সেক আর টেন আছে, তাহলে আমরা সেক থিটা লিখতে পারি। সেক হইল কজের বিপরীত। কজ যেহেতু ভূমি বাই অতিভুজ, তাহলে সেক হবে অতিভুজ বাই ভূমি। এখানে অতিভুজ হইল ওপি আর ভূমি হইল ও এম। ট্যান থিটা, এখানে লম্ব হইল ট্যান থিটা মানে হইল লম্ব বাই ভূমি। তো এখানে লম্ব হইল পিএম, ভূমি হইল ও এম। এখন দেখো আমরা লিখতে পারি, সুতরাং সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা। সেকের মান আমরা জানি, সেকের মান হইল, এখান থেকে পাই আমরা ওপি বাই ও এম তার উপর স্কয়ার। টেনের মান আমরা জানি পিএম বাই ও এম তার উপর স্কয়ার। তাহলে দেখো ওপি স্কয়ার, স্কয়ারটাকে যদি ভাগ করে দেই, ও এম স্কয়ার পিএম স্কয়ার মাইনাস পিএম স্কয়ার বাই ও এম স্কয়ার। এবার আমরা লসাগু করব, তাহলে ওপি স্কয়ার মাইনাস পিএম স্কয়ার। এবার দেখো ওপি স্কয়ারের মান আমরা 1 নং হতে জানি। ওপি স্কয়ারের মান হইল পিএম স্কয়ার যোগ ও এম স্কয়ার আর মাইনাস পিএম স্কয়ার ও এম স্কয়ার। এবার এটা কাটাকাটি যায়, তাহলে থাকে ও এম স্কয়ার বাই ও এম স্কয়ার সমান সমান 1। একইভাবে আমরা প্রমাণ করতে পারি কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ পারবে। এবার আমি ত্রিকোণমিতির বিভিন্ন মান, যেমন সাইন 30 ডিগ্রি, 0 ডিগ্রি বা কস বা ট্যান, এ সমস্ত মানগুলোকে কিভাবে সহজে বের করা যায়, এজন্য আমি তোমাদেরকে একটা টেকনিক দেখাবো। এজন্য সর্বপ্রথম আমি আমার হাতের একটা ছবি আঁকি। দেখো আমরা এই হাতটা দিয়ে সাইনের বিভিন্ন কোণের মান বের করব। তাই প্রথমে আমি সাইন 0 ডিগ্রির মান বের করব। একটু খেয়াল করে দেখো, আমরা যদি প্রথমে এই আঙ্গুলটাকে ধরি, এই আঙ্গুলের বাম দিকে কোনো আঙ্গুল নাই, এই জন্য বাম দিকে যেহেতু কোনো আঙ্গুল নাই, বাম দিকে 0, তাকে রোট করব। আমাদের এরকম হাত আছে 2টা, এই জন্য আমরা 2 দিয়ে ভাগ দেব। তাই 0কে রোট করলে 0ই হয়, 2, তার মানে 0। সাইন 0 ডিগ্রির মান হলো 0। এবার আসবো পরবর্তীতে সাইন 30 ডিগ্রির মান, এটাকে ধরি। তার মানে এটাকে যদি আমরা ধরি, এর বামে একটা আঙ্গুল আছে, তার মানে এর বামে আছে একটা আঙ্গুল 2, 1কে রোট করলে হয় 1/2। এটা হলো সাইন 30 ডিগ্রির মান। এবার সাইন 45 ডিগ্রির মান, দেখো এটাকে যদি আমরা সাইন 45 ডিগ্রির মান ধরি, এটা 45, এটা ধরেছি আমরা 30, এটা 0 ডিগ্রি। তাই 45 ধরলে এর আগে আছে 2টা আঙ্গুল, এজন্য রোট 2 দিব, নিচে 2। আমরা জানি
2 কে লেখা যায় √2 সমান সমান 1/√2। এরপরে আমরা 60 ডিগ্রির মান নিব, তাই sin 60 ডিগ্রি, 60 ডিগ্রি নিলে এর বামে আছে 3টা আঙ্গুল আছে, এজন্য √3/2, এটাকে আর কোনো কিছু ভাঙানো যায় না। এবার আসবো আমরা 90 ডিগ্রিতে, sin 90 ডিগ্রি, এর বামে 4টা আঙ্গুল আছে, এজন্য √4/2, 4কে রোট করলে হয় 2, 2/2 মানে 1। দেখো আমরা সাইনের সবগুলা মান বের করে ফেললাম। এবার দেখো এই মানগুলোকে যদি আমরা উল্টে দেই তাহলে আমরা কসেকের মান পাবো। তাহলে সাইন থেকে আমরা কসেকের মানগুলো পেয়ে গেলাম। এবার আমরা কজের মান বের করব। দেখো আমরা কস 0 ডিগ্রির মান বের করব। তা আমরা সাইনের বিপরীত দিক থেকে ধরব। এটাকে যদি আমরা cos 0 ডিগ্রি ধরি তাহলে তার বামে আঙ্গুল থাকে 4টা, অর্থাৎ √4/2, তাহলে 4কে রুট করলে হয় 2, 2/2 সমান 1। এরপরে যখন আমরা 30 ডিগ্রি ধরব তার বামে আঙ্গুল থাকে 3টা, তাহলে √3/2। আমরা cos 45 ডিগ্রির মান বের করব। এটা এর বামে আঙ্গুল থাকে 2টা, তাহলে আমরা √2/2 লিখতে পারি। 2কে আমরা লিখতে পারি √2, কাটাকাটি করলে 1/√2। এখন আমরা বের করব cos 60 ডিগ্রির মান। cos 60 ডিগ্রি, এর বামে আঙ্গুল থাকে একটা, তাহলে 1/2। এরপরে বের করব cos 90 ডিগ্রির মান। দেখো এর বামে কোনো আঙ্গুল থাকে না, 0কে রোট করলে হয় 0, তাহলে 0কে 2 দিয়ে ভাগ দিলে 0 হয়, তাহলে cos 90 ডিগ্রির মান হলো 0। এখন আমরা এটাকে যদি উল্টাই, মানে মানগুলাকে যদি বিপরীতকরণ করি তাহলে আমরা কজের বিপরীত সেক পাবো। যেমন সেক 30 ডিগ্রি, এখানে নিচে আছে 2, 2টা যাবে উপরে, √3 যাবে নিচে। এভাবে আমরা সেকের মান বের করতে পারি, সাইনের মান, কসেকের মান। এবার দেখো আমরা টেনের মান কিভাবে বের করব। যেমন tan 0 ডিগ্রি, এটা হলো sin 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি। sin 0 ডিগ্রির মান 0, cos 0 ডিগ্রির মান হইল 1, তার মানে 0 ডিগ্রি। আমরা এইভাবে ভাগ করে সবগুলো মান বের করতে পারি। যেমন tan 30 ডিগ্রি, এর মান বের করতে পারি sin 30 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি। sin 30 ডিগ্রির মান হইল 1/2, cos 30 ডিগ্রির মান হইল √3/2। এখন দেখো এই হরগুলাকে যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে থাকে 1/√3। এইভাবে আমরা সমস্ত মানগুলাকে বের করতে পারি। আমরা জ্যামিতিক উপায়ে প্রমাণ করব যে sin 60 ডিগ্রি সমান √3/2। আমরা একটা কোণ নিলাম x ও z, তার মান হলো 30 ডিগ্রি। এবার ও জেটের উপরে যে কোনো একটা বিন্দু আমরা P নিলাম। এবার P হতে ও x এর উপর আমরা PM লম্ব আঁকি।
এবং এই পিএম কে আমরা এটাকে আমরা কিউ পর্যন্ত বর্ধিত করি, যেন পিএম যত বড় এম কিউ তত বড়। এরপরে আমরা এটাকে ও কিউ যোগ করি এবং জেড প্রাইম পর্যন্ত এটাকে আমরা বর্ধিত করলাম। আমি আরেকবার বলি, এক্স ও জেড সমান সমান 30 ডিগ্রি একটা কোণ। এবার ও জেড রশ্মির উপর যে কোনো একটা বিন্দু পি নিয়েছি, পি বিন্দু হতে ও এক্স রশ্মির উপর পিএম লম্ব আঁকি এবং পিএমকে আমরা কিউ পর্যন্ত বর্ধিত করি, যেন পিএম যতটুকু কিউএম যেন অতটুকুই হয়, এবং ও কিউ যোগ করি, তাকে জেড পর্যন্ত আমরা বর্ধিত করি। এখন আমরা সর্বপ্রথম প্রমাণ করব যে এই দুইটা ত্রিভুজ সর্বসম, অর্থাৎ ত্রিভুজ পি ও এম ও ত্রিভুজ কিউ ও এম হতে পাই। দেখো এখানে পিএম যত বড় আমরা নিয়েছি, কিউ এম তত বড়। এরপরে ও এম সমান ও এম হলো সাধারণ বাহু। এরপরে যে কোণ, যেহেতু লম্ব আঁকা হয়েছে, কোণ ও এম পি সমান সমান কোণ ও এম কিউ, দুইটা সমান। কাজেই আমরা এই ত্রিভুজটাকে ত্রিভুজ পি ও এম, এই ত্রিভুজটাকে আমরা সর্বসম বলতে পারি, ত্রিভুজ কিউ ও এম। এখন সর্বসম হইলে তাহলে ওপি সমান সমান ও কিউ, এই দুইটা বাহু সমান হবে। সুতরাং কোণ পি ও এম সমান সমান কিউ ও এম, এই দুইটা কোণ সমান হবে। কাজেই এটাকে আমরা 30 ডিগ্রি দিতে পারি। পি ও এম এই ত্রিভুজের এই কোণটা যেহেতু 30 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, কাজেই এই কোণটা হবে 60 ডিগ্রি। তাই এই কোণটা 60 ডিগ্রি হলে এই কোণটাও 60 ডিগ্রি হবে। তার মানে এই ও পি এম সমান সমান ও কিউ এম, এটা 60 ডিগ্রি হবে। এখন দেখো এই পুরা কোণটা, এই পি ও কিউ, এইটুক ছিল 30, এটা 30, অর্থাৎ 30 ডিগ্রি যোগ 30 ডিগ্রি সমান সমান এটা 60 ডিগ্রি হবে। এখন দেখো ত্রিভুজ পি ও কিউ একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কেন? আমরা জানি যে ত্রিভুজের তিনটা কোণের পরিমাণে যদি 60 ডিগ্রি করে হয়, তাহলে ওইটাকে সমবাহু ত্রিভুজ বলে। এখানে দেখো এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি, কাজে এটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ হইলে এর সবগুলা বাহুই সমান হবে। এখন আমরা মনে করি ওপি সমান সমান 2a, এটাকে আমরা 2a মনে করলাম। যেহেতু পিএম ও কিউ এর অর্ধেক, কাজেই সুতরাং পিএম তো হইল
পি কিউয়ের অর্ধেক। তাহলে যেহেতু তিনটা বাহু সমান, এটা সমবাহু ত্রিভুজ, এটার মান যদি 2a হয় তাহলে এটার মানও 2a হবে। টু টু কাটা যায়, তাহলে পিএম এর মান হইল এ। এবার দেখো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা ত্রিভুজ পিওএম হতে পাই ও এম স্কোয়ার যোগ পিএম স্কোয়ার সমান ওপি স্কোয়ার। এখন ও এম স্কোয়ার ওপি স্কোয়ার মাইনাস পিএম স্কোয়ার, ওপির মান হইল 2a, পিএম এর মান a স্কোয়ার, তাহলে এটা হয় 4a স্কোয়ার থেকে যদি a স্কোয়ার বাদ দিই 3a স্কোয়ার, আর এদিকে ও এম স্কোয়ার। তাহলে সুতরাং ও এম সমান সমান হবে √3a, কারণ রোড করলে স্কোয়ার আর রোড কাটা যাবে, এখানে শুধু এ থাকবে আর রোডটা 3-এর উপরে থেকে যাবে। এবার দেখো সুতরাং সাইন 60 ডিগ্রি, 60 ডিগ্রির মান হবে এটা। তার মানে সাইন সমান জানি আমরা লম্ব বাই অতিভুজ, মানে আমরা যে কোণটা নিব ওই কোণের বিপরীত বাহু হইল লম্ব, লম্ব হইল ও এম, অতিভুজ হইল ওপি। তাই ও এম এর মান আমরা জানি, ও এম এর মান হইল √3a, এখান থেকে পাই। আর ওপির মান জানি 2a, তাহলে এ কাটা গেলে √3/2 প্রমাণ হয়ে গেল। দেখো একইভাবে আমাদেরকে যদি বলতো সাইন 30 ডিগ্রির মান বের করার জন্য, তাহলে সাইন 30 ডিগ্রি এটা জানি হইলাম, এইটা হলো 30 ডিগ্রি, তাহলে এইটা হবে লম্ব থিটা কোণের বিপরীত বাহু, আর ওপি হইল অতিভুজ। তাহলে আমরা লিখব লম্ব হইল পিএম, অতিভুজ হইল ওপি, পিএম এর মান হইল এ, ওপির মান হইল 2a, তাহলে এ কাটা গেলে 1/2। ঠিক একইভাবে আমরা cos 60 ডিগ্রির মান, tan 60 ডিগ্রির মান, সাইন এই যে 30 ডিগ্রির মান, cos 30 ডিগ্রির মান, tan 30 ডিগ্রির মান, সবগুলোর মানই আমরা বের করতে পারবো। তাহলে আমাদের এই সূত্রগুলোর প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।